ফুয়েল কার্ডের জন্য কত রকমের ভোগান্তি শুরু হয়েছে। এই পাশে হচ্ছে লাইন, এই লাইনটা এই দিক থেকে এই দিকে গেছে আরও বেঁকা হয়ে, এখন লাইনটা কমে গেছে। আমরা শুরু করছিলাম ওই পাশ থেকেই, এই লাইনটা এইখান থেকে আসছে এবং এই যে ভেতরে নিচ্ছে। শুনলাম 7-8 জন আছে যারা লেখালেখি করতেছে, কিন্তু সময় তারপরেও বেশি লাগে। এইখান থেকে শুরু করে এই লাইনটা এই পর্যন্ত আসতে এইটা কোনো 1-1.5 ঘন্টার বিষয় না, এখানে কয়েক ঘন্টা, মানে 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। আমার অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাটায়, এখন আমি এখানে আছি, এখানে আমার লোক দাঁড়ায় আছে, আমি একটু বিশ্রামে আসলাম, যেটা ভালো ব্যাপার। মানে এখানে বেশ কয়েকজনের সাথে এখানে যারা দাঁড়ানো আছে একটা বন্ডিং তৈরি হয়েছে, তো একজন রেস্টে আসে আর একজন একটু দাঁড়ায়, এরকম একটা বিষয়। আমাদের ওইদিকে দামোদরের দিকেও দিচ্ছে গতকাল, যেটা প্রথম দিন ছিল, ব্যাপক ভোগান্তি ছিল। আজকেও একটা লম্বা সময় দাঁড়াইতে হয়েছে, বিকেলের চেম্বার আমার করা হয় নাই, কিছু করার নেই। এখন ফুয়েল তো লাগবে, ফুয়েল ছাড়া চলার কোনো উপায় নেই। তবে এইটা আমাদের অনেক কিছু শেখায়। মূলত আমরা যদি কোনো গ্লোবাল ক্রাইসিসে পড়ে যাই, যেটাতে আমরা যাচ্ছি, তো আমরা আসলে পুরা দাঁড়ায় যাব, আমাদের আসলে ইকোনমি দাঁড়ায় যাবে। বড় সম্ভাবনা আছে যে পুরা সিস্টেমটাই মূলত ক্রাশ করবে। তো বিকল্প যে জায়গাগুলো আছে এগুলাতে আসলে এখনই ফোকাস করার দরকার। উন্নত দেশগুলো কিন্তু এটা করছে, রিনিউয়েবল এনার্জি মনে করেন যে সোলার পাওয়ারের ব্যবহার করা বা এইরকম কোনো জায়গা থেকে মূলত পাওয়ার সোর্স করা, যেটা আমাদের কাজে লাগতে পারে। আমরা ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুঁকতে পারি, যেটা বাংলাদেশে আসছে, কিন্তু এটা খুব স্বল্প পরিসরে। অল্প কিছু ব্র্যান্ড আছে যারা বাইক নিয়ে আসছে বা কার নিয়ে আসছে। আমাদের এগুলায় অনেক বেশি আসলে ফোকাস করা প্রয়োজন, মানে যাতে করে ক্রাইসিসে আমরা, মানে আপনি বুঝতে পারতেছেন যে কী অবস্থায় এখন আমরা আছি। লাখ লাখ গাড়ি, আমাদের চুয়াডাঙ্গাতেই লাখ লাখ গাড়ি, সারা দেশে তো এটা অনেক বেশি। মোট গাড়ির, আমি এখন থেকে প্রায় 2-2.5 বছর আগে একটা রিপোর্ট দেখছিলাম, দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা প্রায় 55 লাখ। এই 55 লাখ গাড়ির ভিতরে প্রায় 45-47 লাখ হচ্ছে বাইক। তো বাইকই এই পরিমাণ নিবন্ধিত, এগুলা এবার অনিবন্ধিত তো অনেক আছে। সব মিলে আপনি বুঝতে পারতেছেন, যদি ফুয়েল নিয়ে সামনেও ঝামেলা থাকে, এবং ফুয়েল তো এমন না যে তৈরি হইতেই থাকবে, আমরা খনি পাইতেই থাকবো, এরকম না, একসময় শেষ হবে। তো যেটা আমি বলতেছিলাম প্রথমেই, যে রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, যেগুলো বারবার আমরা ব্যবহার করতে পারবো, এগুলাই আমাদের অনেক বেশি ফোকাস করার দরকার। বাংলাদেশ সরকার কার্ড দিচ্ছে, কার্ডে ব্যস্ততা আমরা নিয়ে আছি, দেখি কার্ড যে কয়টা দেয়। আমি ব্যাগ নিয়ে নিছি, যে কার্ড অনেক বেশি থাকবে, তো যত কার্ড আছে এই কার্ডগুলো মূলত আমাদের সংরক্ষণ করতে হবে। নানা নামের নানা রকমের কার্ড হয়তো বা সামনে আমাদের হাতে আসবে, এগুলা ব্যাগে নিয়ে ঘুরতে হবে, পকেটে নিয়ে ঘোরা সম্ভব না, কারণ কার্ডের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। তো সব কার্ড সংগ্রহ করবো। এর পাশাপাশি রিনিউয়েবল এনার্জি, যেটা আমি বারবার বলতেছি, এটা আশা করি সরকার ঝুঁকবে এবং আগামীর বাংলাদেশ সেফ একটা বাংলাদেশ হবে। ফুয়েল কার্ড নিয়ে কিছু কথা আছে। এই হচ্ছে আমার ফুয়েল কার্ড। এখন বিষয় হচ্ছে যে এটা কারা পাচ্ছেন। চুয়াডাঙ্গা জেলার যারা বাসিন্দা আছে তারা প্রত্যেকেই এটা পাবেন, তার নামে যদি গাড়িটা রেজিস্ট্রেশন করা থাকে। কাগজ মূলত 3 রকমের কাগজ আপনার ওইখানে দেখাইতে হবে: ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ এবং আপনার এনআইডি। এই 3টারে আপনি কপি করবেন, প্লাস একটা পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। এটা দিলেই আপনার এটা করে দিবে। এখন এখানে বলছে যে প্রত্যেকটা ফিলিং স্টেশনে দেশের, দুঃখিত, আমাদের চুয়াডাঙ্গা জেলার সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ করা হবে। এখন যদি আপনার রাত 10টার সময় তেল লাগে, সেক্ষেত্রে কী করবেন? ওইটার জন্য ডিস্ট্রিক্ট কমিশনার মূলত প্রত্যেকটা উপজেলায় একটা করে পাম্প এইভাবে নির্ধারণ করবে, যেটা ইমার্জেন্সি তেলও দিবে। আচ্ছা, আর বেশ কিছু ইমার্জেন্সি পারপাসেও অন্য সময় তেল নেওয়া যাবে, তবে মূলত সর্বসাধারণের জন্য সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এটা হবে। এখানে আর একটা বিষয় লিখছে যে গাড়ির বৈধ কাগজপত্র থাকা লাগবে, যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর, ট্যাক্স টোকেন যদিও আজকে দেখতে চাই নাই, আমি নিয়ে গেছিলাম কপি করে, কিন্তু দেখতে চাই নাই। মোটরসাইকেলের ক্ষেত্রে হেলমেটবিহীন মোটরযানে কোনো জ্বালানি সরবরাহ করা হবে না। এগুলো আসলে রুলস, তবে মানার বিষয় হচ্ছে সামনে দেখা যাবে। আর তেমন কোনো বিষয় নাই। আর ফুয়েল কার্ড ব্যতীত ফিলিং স্টেশনে তেল দেবে না, এটা বলছে। ড্রাম, কন্টেনার বা প্লাস্টিকের বোতলেও এটা তারা দিবে না, এরকমভাবে বলে দিচ্ছে। এখানে পয়েন্টগুলো সুন্দরভাবে লিখে দিচ্ছে আর কি। ডিলার পয়েন্ট, খোলা বাজারে তেল বিক্রয় নিষিদ্ধ। আচ্ছা, ওকে। আরও কিছু মানুষকেও এই ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে যারা মূলত চুয়াডাঙ্গা জেলার না, কিন্তু কাজের পারপাসে চুয়াডাঙ্গায় থাকে। খুব স্বাভাবিকভাবেই সে যদি চুয়াডাঙ্গায় থাকে, সেক্ষেত্রে তার তো ফুয়েল লাগবে, তার তো কাজকাম করা লাগবে। এরকম ব্যক্তিদেরও মূলত ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। মূল কথা তারা যেটা করতে চাচ্ছে যে কিছু বাইক আমরা জানি যে যেগুলো রেজিস্ট্রেশন করা নাই, এগুলো আসলে ফিটনেসবিহীন আমরা বলতে পারি, যেহেতু রেজিস্ট্রেশন নাই, সেক্ষেত্রে এটা সঠিক ডেটা আমাদের ডেটাবেজে নাই, বিআরটি এর। তো যদি ডেটাবেজে না থাকে, ওইটারে মূলত খুব বেশি গ্রহণযোগ্যতা এখন দেওয়া হবে না। আর এই পাশে যদি আপনি খেয়াল করেন, এখানে মূলত ঘর কাটা আছে, এখানে তারা 16 পর্যন্ত একটা ক্রমিক লেখছে, মানে 16 বার ফুয়েল নেওয়া হবে। এটা কিভাবে কাজ করে আমি ওইখানে এক কর্মকর্তাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে আমি কি পরিমাণ ফুয়েল নিতে পারবো একবারে, এবং এইটা কি আমি মাসিক আকারে নিব, সপ্তাহে নিব, না কিভাবে।
তো উনি আমারে আসলে খুব সন্তোষজনক কোনো ডেটা দিতে পারে নাই। উনি বললো যে এটা পরবর্তীতে ডিস্ট্রিক্ট কমিশনার বা জেলা প্রশাসক জানাই দিবে। তবে আমি যদি এইটাই যে এখানে যেভাবে লেখা আছে এক জায়গায় ক্রমিক, তারিখ, জ্বালানির পরিমাণ, সর্বশেষ মাইলেজ, বিক্রেতার সিল ও স্বাক্ষর, এগুলো মূলত এখানে লেখা আছে। তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকবার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফুয়েল হয়তো বা আমি নিতে পারবো, এবং এইটা মূলত তারা একটু সার্টিফাইড করে দেবে সিল বা এই যে স্বাক্ষরের মাধ্যমে যে আমি এত তারিখে এত লিটার ফুয়েল নিয়েছি। এটা মাসিক, সপ্তাহে বা জানি না কিভাবে তারা করবে। তবে অবশ্যই এটা মূলত তারা একটা নিগরানিতে রাখবে যে সর্বোচ্চ তেল আমি এত নিতে পারবো, এরকম একটা বিষয়। এই হচ্ছে ফুয়েল কার্ড। আগামীকাল থেকে চুয়াডাঙ্গার পাম্পগুলোতে মূলত এই কার্ডের মাধ্যমে ফুয়েল দেওয়া হবে। যারা এখনও নেন নাই আমি বলবো নিয়ে নিতে পারেন, যদিও তারা বলছে যে 2 দিন সময়। আজকে প্রচণ্ড ভিড় ছিল, আপনি দেখছেন। তো সময় আরও বাড়বে, চিন্তা নেই, আপনি নিয়ে নিন এটা। যেহেতু সরকার দিচ্ছে এবং এইটা অনুযায়ী যদি আমাদের বিশৃঙ্খলা কিছুটা কমে, ওইটা ভালো ব্যাপার। ঠিক আছে, দেখি সামনে কি হয়।